ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। আর সাথে আছেন নাজনীন মুন্নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে তিনি সরকারের পাশে থাকবেন। এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখাও দিয়েছেন তিনি। নির্বাচন নিয়ে সেনাপ্রধান এমন অবস্থানের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে গুরুত্ব দিচ্ছে বিএনপি। সেজন্য নির্বাচনকে মাথায় রেখে দল গোছাতে বিএনপিকে তৎপর দেখা গেলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ দেখছে তারা। সম্প্রতি এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। আসলে কতটা কঠিন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন? এর মধ্যে আবার ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছে জামাতে ইসলামী। জামাতের এই উদ্যোগকে বিএনপি কি আরও বেকায়দায় পড়তে যাচ্ছে? এছাড়া সেনাপ্রধান যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলছেন, সংস্কার এবং নির্বাচনের জন্য এই 18 মাস কি যৌক্তিক সময়? এদিকে ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়েও আছে নানা প্রশ্ন। এ নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির পরিবারের উপদেষ্টা এবং বিএনপির বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফুর রহমান, এবং আছেন আমাদের সাথে জাতীয় পার্টির একাংশের কো চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন। এবং দর্শক, আপনারা আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অতিথিকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাই। আর শুরুই করতে চাই একটু জাতীয় পার্টির কথা নিয়ে। আমাদের সাথে উপস্থিত হয়েছেন গোলাম সারওয়ার মিলন। আপনি নিশ্চয়ই শুনেছেন যে সেনাপ্রধানের বক্তব্য রয়টার্সকে যে বলেছেন, গতকালই সেটা প্রকাশিত হয়েছে। আজকে সেটা ভালো করে সবাই জানতে পেরেছে যে তিনি কী বক্তব্য দিয়েছেন। এবং তিনি বলেছেন যে 18 মাসের মধ্যেই এই সংস্কার প্রক্রিয়া শেষ হয়ে একটা নির্বাচনের দিকে এগোনোটা যায়। এই সময়টা কি আপনার মনে হচ্ছে যে হ্যাঁ একটা যৌক্তিক সময়, যে যৌক্তিক কথাটা নিয়ে এত লড়াই? ধন্যবাদ প্রিয় সঞ্চালক। আজকের রাজকাহনী অনুষ্ঠানের আমার সাথে সম্মানিত দুইজন সহ আলোচক এবং অগণিত দর্শক শ্রোতাকে আজকে শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আমি এটুকু বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টারকে দেয়া সাক্ষাৎকারে যে বক্তব্যটি দিয়েছেন, আপনি যেটা বললেন আপনার ভূমিকা বক্তব্যে, আমি মনে করি এটা জাতির জন্য একটা বার্তা, আন্তর্জাতিকভাবে এটা বার্তা, রাজনৈতিক নেতৃবৃন্দের কিংবা দলগুলোর জন্য একটা বার্তা, এবং তার সেনাবাহিনীর যে প্রফেশনাল, যেটা বাংলা বলে পেশাগত দিক থেকে উনি যে কথাটি বলেছেন, এটা আমার মনে হয় এটা অবশ্যই তাকে সাধুবাদ জানাতে হয়। এবং আমি মনে হয় যে আজকে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা ছিল, 6 মাসের মধ্যে নির্বাচন, 9 মাসের মধ্যে নির্বাচন, উনি কিন্তু একটা রোড ম্যাপ দিয়ে দিচ্ছেন। এবং এটা আমি বিশ্বাস করতে চাই যে ডক্টর ইউনূস সাহেবের সাথে উনি যাওয়ার আগে কথা বলেছেন, নিশ্চয়ই আলোচনার প্রেক্ষিতে তিনি এটা করেছেন। এবং এটা সত্যি কথা যে 24-এর যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, গণ আন্দোলন, যে আকাঙ্ক্ষা, যে বাস্তবায়নের জন্য যে নতুন একটা পদক্ষেপ, যে নতুন সরকার এসেছে, এটা সত্যি কথা যে বাংলাদেশ সেনাবাহিনী যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে অতীতে, এবারও সেটা রেখেছে। এবং আজকের গতকালকে রয়টারের এই বার্তাটা কিন্তু আমি মনে করি এটা একটা বিশাল বার্তা। সুতরাং এখানে একটা জিনিস আমরা পেলাম যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। আমি মনে করি যে এটাই হয়তো সরকারের পক্ষ থেকে তার মুখ দিয়ে এটা বলানো হয়েছে, এবং এটাই আমি যৌক্তিক মনে করি। কারণ আপনি এখানে, আমি বলেছি কিনা জানি না, রেকর্ডে আছে, আমি বলেছি যে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। আমার মতো অনেকেই বলেছেন এটা 1 বছরের মধ্যেই সংস্কার এটা হয়ে যাওয়া উচিত। কারণ সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো অনেক দূর এগোতে হবে। এবং এটা রাজনৈতিক যে মৌলিক সংস্কারগুলো যেটা দরকার, সেটা যদি ডিসেম্বরে যে রূপরেখাটা দেওয়া হবে, সেটা যদি আগামী বছরে এটা করে, আপনার এই 18 মাস বলতে আগামী বছরের ফেব্রুয়ারি মার্চ, সুতরাং জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা কিন্তু নির্বাচন, 26-এর ফেব্রুয়ারি মার্চ, আগামী বছর তো যাবি, এটা তো শেষই 24-25-এর 1 বছর, আর তারপরের 2-3 মাসের মধ্যে আমার মনে হয় যে এই 18 মাস ওইভাবে হিসাব করলে
আমরা সেটা পাবো। এবং উনি যেটা বলেছেন যে কথাগুলি আমি একসাথে বলে দিই, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্যের কথা বলেছেন, এবং সেটা শুধু এটা একটা সংস্কারের একটা বিরাট সাইড, যেটা আমরা রাজনীতিবিদরা বলছি। পাশাপাশি সেনাবাহিনীকে তিনি রাষ্ট্রপতির অধীনে রাখার কথা বলছেন, কারণ এর পূর্বে প্রতিরক্ষা মন্ত্রীর আন্ডারে ছিল, যে প্রতিরক্ষা মন্ত্রীর প্রধানমন্ত্রী এটা রাখতেন, এবং প্রধানমন্ত্রী রেখে এইবার কি দেখেছি যে ছাত্র জনতাকে লাস্ট মুহূর্তে সেনাবাহিনীকে ব্যবহার করতে চেয়েছিল। যদিও সেনাবাহিনী প্রথম দিকে কিছু গুলিগালাজ করেছে, সেটা প্রথম দিকে 2-1 দিন, কিন্তু শেষ পর্যায়ে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে লোয়ার লেভেল থেকে যখন প্রতিক্রিয়া আসছে, আমরা জনগণের মুখোমুখি আর হব না, তারা কিন্তু আর সেটা করে নাই। এবং এই ছাত্র জনতার আন্দোলন, এই উত্থান, পাশাপাশি সিপাহী জনতার যে বিপ্লব 7ই নভেম্বরে যেটা হয়েছিল, এই সিপাহীর সাপোর্ট অর্থাৎ সেনাবাহিনীর সাপোর্ট এটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে দিয়ে গেছে। এবং লাস্টে যে কথাটি বলেছেন যে সেনাবাহিনীকে তিনি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবেন, অর্থাৎ সেনাবাহিনী এটা একটা খুবই প্রফেশনাল দিক থেকে এটা কথাটা। কারণ আমরা 111-এর কাহিনী জানি, যেখানে তারা কিংস পার্টি করার চেষ্টা করেছিল, যেখানে তারা রাজনৈতিকভাবে করার চেষ্টা করেছিল, যেটা যদিও সেটা সাকসেস হয় নাই। 111-এর কিছু প্রথম দিকে সফলতা ছিল, প্রচণ্ড জনসমর্থন ছিল, কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি কাজ করে না। কিন্তু এইবার সেনাপ্রধান যেটা করেছে, লাস্ট কথা দিয়ে আমি যেটা শেষ করতে চাই, যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দেবে, এই যে কথাটা, এইটা দিয়ে বুঝাতে চাচ্ছেন তার মানে এই ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র পদক্ষেপ ছিল, শঙ্কা ছিল, উনি ঘোষণা দিয়ে পরিষ্কার করে দিলেন হোয়াট মে কামস, দ্য আর্মি 18 মাস মধ্যে পুরা ডক্টর ইউনূসের পিছনে থাকবে। সুতরাং মেসেজটা ক্লিয়ার। সুতরাং আমার মনে হয় আজকে এখানে প্যানেলে আমরা আমাদের আগামী প্রজন্মের এখানে নেত্রী আছেন, আমাদের বিএনপির প্রতিনিধি আছেন। বিএনপি একটা বড় দল, এটা তো অস্বীকার করার উপায় নাই। তো সুতরাং আমার মনে হয় যে আজকে রাজনীতিবিদদেরও এই ধৈর্যের কথাটা যিনি বলেছেন, আমাদের এই 1.5 বছর, আমাদের ধৈর্য 1.5 বছর মধ্যে তো 1 মাস চলেই গেছে, ধরেন তারপরও 1 মাস তো কোনো ব্যাপার না, আমরা পেয়ে গেলাম যে 1.5 বছরের মধ্যে, আগামী 1 বছরের মধ্যে যে রূপরেখাটা চাওয়া হচ্ছিল, অন্তত সময়টা জানা গেল। 15 মাসের মধ্যে যদি আমরা রিফর্মেরই এটা করে বলি, পরবর্তী 3 মাসটা ইলেকশন, নিশ্চয়ই, সুতরাং 18 মাসের মধ্যে এটা হতে পারে। আপনারা মনে করছেন যে এটা আসলে সঠিক সময়ে আছে এবং এর মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, সেটা জাতীয় পার্টি মনে করে। আমি একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা শুনতে চাই। লুৎফুর রহমান আছেন আমাদের সাথে, সমন্বয়ের কোনো ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। কোটা সংস্কারের পাশাপাশি আপনারা যখন নির্ধারণ করলেন যে রাষ্ট্রেরও সংস্কার দরকার, আপনারা 1 দফা দিলেন এবং সরকারের পতন ঘটালেন অল্প কয়েকদিনের মধ্যে। যে সংস্কারটা আসলে আপনারা দেশের করতে চেয়েছেন, এত রক্ত যার জন্য গেল, মনে হয় যে 18 মাসের মধ্যে সেটা আসলে সম্ভব হবে? প্রথমে ধন্যবাদ ডিবিসিকে, আপনাকেও ধন্যবাদ। আমাদের আসলে অভ্যুত্থানের পরের যে সময়টা আমরা প্রায় 1.5 মাস অতিবাহিত করছি, তো এই 1.5 মাসের মধ্যে তো নানান ইতিবাচক কিছু পরিবর্তন আমরা দেখেছি, কিন্তু এদেশের আপামর জনসাধারণের এই অভ্যুত্থানের ফলে যে তাদের ভেতরে গড়ে ওঠা যে প্রত্যাশা, এটা এত বিপুল যে প্রত্যাশাকে কতটুকু পূরণ করতে পারছে, এটা আসলে এক ধরনের প্রশ্ন। তো সেই জায়গা থেকে একটা ইতিবাচক পরিবর্তন আমরা দেখছি। তো গতকালকের সেনাপ্রধানের যে বক্তব্য, সেটি আমার জায়গা থেকে আমি মনে করছি যে এই বক্তব্যের ফলে এক ধরনের চাপ তৈরি হবে সরকারের ভিতরে, পাশাপাশি এক ধরনের সতর্ক বার্তাও এটা আমি মনে করি। কি ধরনের চাপ তৈরি হবে? চাপ তৈরি হবে বলতে, সংস্কারের যে ব্যাপারটি, এটি বিগত 15 বছরে যে ধরনের আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের বলা যায় ফ্যাসিবাদী জঞ্জাল তৈরি হয়েছে, আমি জঞ্জালই বলবো, কারণ তারা যেটি করেছে এই রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা এক ধরনের ফ্যাসিস্ট দোসরদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ফলে এগুলো একজন জঞ্জাল তৈরি হয়েছিল, যেটা যে জগদ্দল পাথরের মতো যারা বসেছিল, যার ফলে এখন প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু একটা বিশৃঙ্খলার জায়গায় আছে এখনও। এটা আমি বলবো না যে এখনও পুরোপুরি ক্লিয়ার হচ্ছে, এটা প্রক্রিয়াধীন হচ্ছে। তো ওই জায়গা থেকে 18 মাসটা হচ্ছে আমি মনে করি সিম্বলিক, আমার জায়গা থেকে মনে করছি 18 মাসই ব্যাপারটা এরকম আমার মনে হচ্ছে না। কারণ আপনি মানে বেশি লাগতে পারে, হ্যাঁ, যদি সংস্কারের জায়গা থেকে সংস্কারটি প্রয়োজন হয় সেক্ষেত্রে বেশি লাগতে পারে। 18 মাসে এটা আমার কাছে এইভাবে আমি সরাসরি মনে করছি না যে 18 মাসেই করতে হবে। যখন আমাদের প্রতিষ্ঠানগুলো নির্বাচনের জন্য প্রস্তুত হবে, কারণ এখনও আমাদের আপনারা জানেন ফ্যাসিবাদী দোসর যারা,
তারা এখনও নির্বিঘ্নে চলাচল করছে, তারা অনেক জায়গায় তারা এখনও প্রতিষ্ঠানে বহাল তবিয়তে আছে। তো তাদেরকে তো তাদের জায়গা থেকে সরাতে হবে। আমরা তো শুধু ফ্যাসিস্ট যে সরকার ছিল সেটার পরিবর্তন চাইনি, আমরা চেয়েছি ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন, ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ। তো এই ব্যবস্থা রেখে তো আমরা নির্বাচনে যেতে পারি না। তাহলে বাংলাদেশের যে 53 বছরের যে রাজনীতিক যে পরিক্রমা চলে আসছে সেটি যদি আবার ফিরে আসে, আমরা তো এইটা কখনোই আমাদের কাম্য না। তো আমরা মনে করি যদি সময় লাগে সংস্কারের, সেক্ষেত্রে অবশ্যই সময় দিতে হবে এবং সময় নেওয়া প্রয়োজন দেশের স্বার্থে। এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা রক্ষার্থে, পাশাপাশি এদেশের আপামর জনসাধারণের যে ধরনের আকাঙ্ক্ষা, যে ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশা পূরণ করে। কিন্তু আপনি কি আসলেও মনে করেন, কারণ এই 1.5 মাসে রাজনৈতিক দলগুলো অনেকখানি অস্থির, স্বাভাবিক, কারণ 16 বছর যাবত তারা অপেক্ষা করছে এবং তারা একটা নির্ধারিত সময়ই জানতে চাইছিল, কিন্তু যখন এই 18 মাসের সময়টা আসলো, এটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কম লাগতে পারে, আগে হতে পারে সেটা, কিন্তু আপনারা বলছেন তার বেশিও লাগতে পারে। যখন একটা বেশি লাগতে পারে, এই ধরনের অনিশ্চয়তার কথা আসে, তখন কি আপনি মনে করেন যে আসলে রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহায়তা তখন করবে? আমরা ইতিমধ্যে জেনেছি যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি তো তার কথাটি পরিষ্কার করেছেন যে রাষ্ট্র সংস্কারে সরকারকে তারা, অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সহযোগিতা করবেন। তো এই জায়গা থেকে 18 মাস সময় এখন যদি এটা ধরেন বেঁধে দেওয়া হলো, কিন্তু আপনি সংস্কারের জায়গাটি পরিপূর্ণ সংস্কারের যে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার যে ব্যাপারটি সেটি হলো না, তখন তো এক ধরনের ওই সময় বেঁধে দেওয়ার কারণে এক ধরনের অপ্রস্তুত বলা যায় বা এক ধরনের অন্যরকম পরিবেশ তৈরি হবে। কারণ রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার ফলে, এটা নট ক্ষমতা, মানে রাজনৈতিক চর্চার যে জায়গা, সুস্থ ধারার গণতান্ত্রিক চর্চার বাইরে থাকার ফলে যে পরিবেশ তৈরি হতে চায়, স্বাভাবিকভাবেই এক ধরনের অস্থিরতা আপনি যেটি বলেন সেটি আছে। তো আমি মনে করছি যে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের যে বক্তব্য আমরা শুনছি সেটিতে আমরা বেশ আশ্বস্ত। তারাও চান দেশটির সুন্দর এবং এক ধরনের সংস্কার পুনর্গঠন নিশ্চয়ই চান, কিন্তু তারা অনির্ধারিত সময় দিতে চান না, এটা কিন্তু বারবারই তারা বলেছেন। কাজে যখন 18 মাসের বেশিও লাগতে পারে তখন সময়টা অনির্ধারিত হয়ে যায় এবং সেটা তারা দিতে চাবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে যায়। আমাদের সাথে যেহেতু আছেন বিএনপির নেতা, আমরা তার কাছ থেকে একটু যাই। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আছেন আমাদের সাথে, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনাকে এবং আপনার মাধ্যমে ডিবিসির সম্মানিত দর্শক এবং শ্রোতাদেরকে আমি প্রথমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়ে গেছে। আসলে এই টাইম ফ্রেম ছাড়া কিন্তু জীবনে কোনো কিছু হয় না। আপনি একটা বিল্ডিং কনস্ট্রাকশন করবেন, তার একটা টাইম শিডিউল আছে, একটা প্রোগ্রামিং আছে। আমার দেশের ভিতরে কোন কোন ডিপার্টমেন্টে আমি কি করব, কোথায় কি রদবদল করব, সেটা যদি আমি টাইম ফ্রেমে না আনতে পারি তাহলে কিন্তু আমি বুঝবো না যে আমি কতদিনে কোন কাজটা করব। আমার বিভিন্ন সেগমেন্টগুলোকে কোন সময় কোনটাকে আমি শেষ করব। আমি যদি মনে করি যে এখন আমি 1.5 বছর টাইম উনি বলেছেন, 1.5 বছর আগে হতে পারে সেটা। আমাদের দল কিন্তু বলেছে যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে সম্ভব নির্বাচন, তখনই কিন্তু আমার কথা হলো জনগণ হাসতে হাসতে লাইনে দাঁড়িয়ে তার ভোট দেবে এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এটা হলো একটা ব্যাপার। কিন্তু সুশাসন নিশ্চিত করার জন্য দেশের ভিতর যেসব সেগমেন্টগুলো আছে, যেসব ডিপার্টমেন্টগুলো আছে, সেগুলো কিন্তু আবার সাজাতে হবে। কারণ এই 16 বছরে এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, আপনি দেখেন গায়েবী মামলাও হয়েছে, গুম খুন হত্যা নির্যাতন এবং 87 লক্ষ নেতাকর্মী মামলাগ্রস্ত হয়েছে এবং আমরাও অনেক মামলায় জর্জরিত। এখন মনে করেন আপনার এই প্রশাসনকে সাজাতে গেলেও সময় লাগবে, পুলিশ প্রশাসনকে সাজাতে সময় লাগবে। পুলিশ তো এমনিতেই অনেক পুলিশ কাজে যোগদান করেনি, আর যারা যোগদান করেছে তারাও অনেক সমস্যায় জর্জরিত। তো এগুলো যদি রদবদল করেন, সাজান, কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি ধরেন 18 মাসই পারলেন না, তার মানে কি এই 18 মাসের পরে যে আর 5 মাস সময় যান, তাহলে কি মানুষ সাফার করলো না? তা আমি যত দ্রুত সম্ভব কাজ করে যদি 18 মাসের আগে নিয়ে আসতে পারি, তার মানে কি মানুষের সাফারিংটা কমে যাবে না? আমার অ্যাসুরেন্সটা কি? কেন মনে হচ্ছে মানুষ সাফার করবে? কারণ আপনি যদি এটা যদি রিনোভেশন করতে গিয়ে যদি সময় নেন, তাহলে অবশ্যই যে একটা বিশৃঙ্খল পরিবেশ আছে সেই পরিবেশ থেকে তো মানুষ সাফারিং করবে। আর আপনি যত দ্রুত সম্ভব আপনি রিপেয়ারিং করতে পারেন, তত দ্রুত সম্ভব কিন্তু মানুষ একটা স্বস্তি নিঃশ্বাস ফেলবে। আমি কিন্তু শুধু ভোটের অধিকার কথা বলছি না, আমার প্রশাসনিক অবস্থা যা আছে, যে প্রশাসনে আজকে আওয়ামী লীগের অনেক প্রেতাত্মা বসে আছে,
সে চলে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তারপরে তারা কিন্তু বসে আছে। কিন্তু আপনি এগুলোকে সাজাতে গেলে আপনার একটু সময় লাগবে, ভালো কথা। কিন্তু আপনি যদি 1 মাসও সময় বেশি লাগে, আমি ধরে নিলাম আমি যদি সেটাকে আরও কমায় নিয়ে আসতে পারি, কিন্তু যে লাস্ট 1 মাস লাগবে, এই 1 মাস কিন্তু সে কিন্তু ভালো কাজ করবে না, সে কিন্তু খারাপ কাজ করে যাবে। এখনও তারা যে কাজগুলো করতেছে আমরা দেখতে পাচ্ছি যে যারা নাকি আওয়ামী লীগের সাথে বা শেখ হাসিনার সাথে বা তার প্রশাসনের সাথে বসে বসে কাজ করছে, তারা এখনও কাজ করতেছে, কিন্তু তারা কিন্তু ভালো কিছু করছে। তার অপেক্ষা আছে কখন আরেকটা সুর আসবে, তাদের নেত্রী হয়তো চট করে চলে আসবে, তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু আমার কথা হলো যে আমি যত দেরি করবো হয়তো তারা সে সুযোগটা বেশি পেতে পারে। কাজে আমি যত দ্রুত আমি রিপেয়ারিং করতে পারবো প্রশাসনগুলো, তত দ্রুত আমাদের কাছে তারা আসতে পারবে না। কারণ তারা ভঙ্গুর সমাজ দিয়ে গেছে, তারা একটা ইলিগাল প্ল্যাটফর্ম দাঁড় করে গেছে। সেই ইলিগাল প্ল্যাটফর্মে তারা লিগ্যাল প্ল্যাটফর্মের সাথে যুদ্ধ করে টিকতে পারবে না তারা। কিন্তু আপনারা কেউ আশাটাকে বন্ধ করে তারপরে হচ্ছে জনপ্রিয় হতে চান, নাকি আপনাদের নিজস্ব জনপ্রিয়তা দিয়েই মানুষের কাছে পৌঁছাতে চান? আমরা যখন যুদ্ধ করি, আমি মনে করি আমার বিরোধী শক্তির হাতে অস্ত্র থাকবে, আমি অস্ত্র থাকবো, আমি যুদ্ধ করব, কিন্তু তাকে নিরস্ত্র রেখে আমি যুদ্ধ করতে চাই না। আমরা তো তাকে বলিনি পালিয়ে যেতে, সে পালিয়ে গেছে তার নিজের স্বার্থে, দেশের জনগণের এবং তার আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে রাস্তায় ফেলে রেখে চলে গেছে। আজকে তার নেতাকর্মীরা মুখ দেখাতে পারে না, কেন? সে পালিয়ে গেছে। তা আমার কথা হলো যে উনি যদি আসতে চান, উনি আসবেন অ্যাজ পার ল। ওনার জন্য তো সবকিছু খোলাই আছে, বিচার সম্মুখীন হলে ওনার সমস্যা কি ছিল? উনি যদি যখন নাকি ছাত্র সমাজ বলেছে 4টা মন্ত্রণালয়কে মন্ত্রীকে পদত্যাগ করে উনি যাদের কাছে ক্ষমা চাইবেন তারা মেনে নেবে, তখন উনি করলে কিন্তু ওই চেহারাটা পাল্টে যেত। জাস্ট একটা আমি আশা করছিলাম যে ওনার অভিজ্ঞতা আলোকে উনি সেটা করবেন, কিন্তু উনি এমন একটা একগেমি করলেন, উনি মনে করলেন যে আসলে ওনার নির্দেশে সবকিছু হচ্ছে, পুলিশ আছে, আর্মি আছে, সব আছে, মেরে মেরে সব শেষ করে দেবে। এই কোমলমতি বাচ্চাগুলো মারা গেল, একটা শিশু মারা গেল কেন? আমি শ্যুট করব, আমার শ্যুট করার স্টাইল আছে তো, কিন্তু আপনি কোথা থেকে শ্যুটার আনলেন আর কীভাবে ইউজ করলেন? কারণ আর্মিদের ইউজ করা সেই অস্ত্র, সেই গোলাবারুদ কীভাবে আপনার পুলিশের হাতে যায়, কীভাবে গুলিবিদ্ধ হয়, আপনাকে জানা উচিত ছিল। যেই জন্য নাকি আজকে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা থাকতে পারেননি, 45 মিনিট আমরা টিকতে পারেননি। তো আপনি আসেন, ওয়েলকাম। আমরা কিন্তু কখনো বলি না যে তারা আসতে পারবে না, তারা বিচারের সম্মুখীন হবে, বিচারের মাধ্যমে যদি তারা সুযোগ পায় তারাও ইলেকশন আসবে। কিন্তু তারা যদি না পায়, তাদের যদি 1000 লোক হত্যা করার জন্য 1000 উপর ফাঁসি হয়, তাও তো আমরা সেই মানুষগুলো ফিরে পাবো না। নিশ্চয়ই। এবং তারপরে বলা হচ্ছে যেহেতু এই নির্বাচনটা একটা গণতান্ত্রিক পথে বাংলাদেশের যাওয়ার সর্বোচ্চ পন্থা হবে এই নির্বাচনটা, এটার দিকে সবাই তাকিয়ে আছে, কারণ সকল রাজনৈতিক দল এতে অংশ নেবে এবং সর্বজন স্বীকৃত এবং সবাই অংশগ্রহণ করে নির্বাচনটা করতে পারবে। সেখানে আসলে কোনো রাজনৈতিক দল আসতে পারবে কি পারবে না, বিশেষ করে আওয়ামী লীগ আসলে আসতে পারবে কি পারবে না, সেখানে একটা বড় প্রশ্ন যেমন রয়ে যায়, তেমন রয়ে যায় 18 মাস আসলেও এই শব্দটা এবং এই সংখ্যাটা ঠিক থাকবে কি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আলোচনাতে আছি 18 মাস পর যে নির্বাচন, তার পরীক্ষাটা কঠিন কতখানি, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে এটা কঠিন পরীক্ষার দিকেই যাবে রাজনৈতিক দলগুলোর জন্য। তাদের জন্য কেন পরীক্ষা কঠিন হবে, আমি একটু জাতীয় পার্টিকে দিয়েই শুরু করতে চাই। লুৎফর রহমানের কাছে পরে যাব আমি। গোলাম সারোয়ার মিলন, আপনি আমাদের একটু যদি বলতেন যে এই নির্বাচনটা কি আসলে রাজনৈতিক দলগুলোর জন্য কঠিন হবে কিছু, মানে এই নির্বাচনটা উতরানো, একটা গণতান্ত্রিক পথে চলে যাওয়া, কোন জায়গাটা কঠিন এবং চ্যালেঞ্জিং মনে হয়? প্রথম কথা হচ্ছে যে এই 24-এর গণ-অভ্যুত্থান, আমি মনে করি যে 71-এর যে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশটা চেয়েছিলাম, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, 52 বছরে আমরা যারা রাজনীতি করেছি, ইনক্লুডিং জাতীয় পার্টি থেকে যদি আমি বড় দল বিএনপি, আওয়ামী লীগ সহ অন্য দলরা তো ক্ষমতা ছিল না, তারা যে কমিটমেন্ট ছিল ব্যর্থ হয়েছে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আজকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কোটা থেকে যে বৈষম্যের বিরুদ্ধে যেটা করেছে, এটা স্বীকার করতে হবে যে অতীতের 52, আপনার 69, 71 বলেন, এরশাদের 90-এর আন্দোলন বলেন, যত আন্দোলনই বলেন, প্রতিটা কিংবা তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলন বলেন, রাজনৈতিক নেতৃত্ব হয়েছিল। এটা কিন্তু রাজনৈতিক নেতৃত্ব হয়নি, এটা কিন্তু ছাত্র জনতার তাদের আন্দোলনের ফসল বুক পেতে দিয়েছিল যে অকুত ভয়। কিন্তু এটা ঠিক, তারা যদি এটা মনে করে শুধু তারাই করেছে, এটা ভুল হবে। কারণ যে কোনো মাতৃগর্ভে একটা আমরা শিশু সন্তান জন্মগ্রহণ করে 10 মাস 10 দিন একটা লিড টাইম আছে। এটা কিন্তু বিগত 15 বছরে বিএনপি বঞ্চিত হয়েছে। আমি বিএনপিকে ধরছি এই কারণে, আমাদেরকে বলে গৃহপালিত বিরোধী দল, এটা আমি অস্বীকার করার উপায় নাই, সত্যি কথা যেটা। কারণ আমাদের মধ্যেও কিন্তু আজকে সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, যে আন্দোলনে আমি নেতৃত্ব দিচ্ছি। কারণ আমাদের মধ্যে যারা এই সরকারের সহযোগিতা ছিল তাদেরকেও জবাবদিহিতা আনা উচিত। যাক, সেই আলোচনাটা পরে করবো, যেহেতু আপনি সেটা আনেন নাই।
আজকে রাজনীতিবিদদের জন্য চ্যালেঞ্জ হলো দলের ভিতর আজকে মাইন্ডসেটটাকে করতে হবে। আজকে যেটা আমি আমার আগামী দিনের ভবিষ্যৎ আমাদের লুৎফুর রহমান সাহেবদের উদ্দেশ্যে বলবো যে তারা যেটা বলছিল যে 18 মাসই করতে হবে এমন কোনো কথা নেই। আর আমি কথাটাকে একটু উল্টিয়ে বলতে চাই, রোড ম্যাপ আমার সদিচ্ছা যদি থাকে যে আমি 18 মাসে করব, 1 মাস প্লাস মাইনাস হলে তো কোনো সেনা প্রধান বলেন ই বলেন 18 মাস বলতে ফেব্রুয়ারি 2026-এর ফেব্রুয়ারি মার্চ হিসাব করেন, তা এক্সাম্পল। তাই সেই ফেব্রুয়ারির জায়গায় যদি মার্চে যায়, নাথিং রং। এবং ওই সময়টি কিন্তু নির্বাচনের সময়। এইটা উনি এই কারণে বলেছেন, কারণ আমার বিশ্বাস যে এটা নিশ্চয়ই ডক্টর ইউনূসের সাথে আলোচনা হয়েছে। কারণ আমরা যারা রাজনীতি করি আমাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করে যে আমরা নির্বাচন চাই, আমি এমপি হতে চাই, আমরা ক্ষমতায় যেতে চাই, প্রতিটা দলই ক্ষমতায় যেতে চায়। এটা কিন্তু দোষের কিছু না, কিন্তু তার পূর্বে রিফর্ম দরকার। তারা যে রক্তটা দিল, তারা যে চোখ দেখালো, যেটা আমরা পারি নাই 52 বছরে। আমরা দলের ভিতরে সংস্কার আনতে পারি নাই, আমরা নিজের দলের ভিতরেই গণতান্ত্রিক করতে পারি না। আমরা পার্লামেন্টে যে 70 অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদটাকে কিন্তু এতগুলি পার্লামেন্ট গেছে আমরা চেঞ্জ করতে পারি না। এই সংবিধানকে কাটাছেঁড়া করতে করতে আপনার 16তম সংশোধনী পর্যন্ত এটা করা হয়েছে। সুতরাং এই সরকারকে দিয়ে জনগণ কিন্তু যেটা বলে যে আগামী দিনে যে নির্বাচিত সংসদ যেটা হবে তারা সেখানে করবে। এরা যেটা কি করতে পারে, একটা রূপরেখা দিতে পারে। তার পূর্বে ডিসেম্বরে এরা যে 6টা কমিশন করেছে, আরেকটা কমিশন হচ্ছে যেটা মিডিয়ার কমিশন, তথ্য পর্যন্ত, যাই হোক যতগুলি কমিশন হোক, একটা রিপোর্ট দিয়ে এটা বিএনপি সহ সব রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে বসা উচিত। বসে একটা রাজনৈতিক সমঝোতা, একটা সামাজিক চুক্তি, একটা রাজনৈতিক চুক্তি হওয়া দরকার। ইয়েস, 18 মাসে এইটা এইভাবে করবেন, আমরা পরবর্তীটা চালিয়ে যাব। এবং তার বিপরীতে একটা কথা আসে, এরশাদ বিরোধী আন্দোলনের পর 3 জন কিন্তু রূপরেখা করেছিল, বাস্তবায়ন হয়নি। সুতরাং এইখানে যদি সেই কমিটমেন্টটা থাকে জাতির কাছে, এইবার যদি না করে ছাত্র জনতা আবার একটা কথা তারা বলে, আমি তার সাথে একমত, এক ফ্যাসিস্টের পরিবর্তে আর এক ফ্যাসিস্টকে যাতে জন্ম না দেয়, আমরা কিন্তু সেই দিকে যাব। আমি শেষে শুধু এইটুকু বলবো যে আজকে বেসিক সংস্কারটাই 18 মাসে আমরা শুনেছি, এবং 18 মাসের মধ্যে আপনি বলছেন 1 মাস 2 মাস এদিক ওদিক হওয়াটা ব্যাপার না, কারণ তখন নির্বাচনের দিকেই থাকবে দেশ, এবং তখন নিশ্চয়ই তফসিল ঘোষণা হবে, নানা কিছুর মধ্যে থাকবে। কাজেই 15 দিন 1 মাস আর 1 মাস কোনো সেটা ব্যাপার না, কিন্তু সেটা আরও দেরি হবে কিনা সেটার ক্ষেত্রে তখন প্রশ্ন চলে আসে। এবং লুৎফুর রহমান তখন বলছিলেন যে আমাদের নির্ধারিত সংস্কার পালনের জন্য আসলে টাইম ফ্রেম এরকম করে বেঁধে দেওয়া একেবারেই সম্ভব হবে না, কিন্তু এই নির্বাচনে তো করতেই হবে, কারণ এই দেশ তো অবশ্যই নির্বাচনের দিকে যাবে, সংস্কারের পর হোক বা যেভাবে হোক। তারা চাইছে যে নির্বাচনটা একটা নির্ধারিত সময় পর্যন্ত মানে রাস্তায় উঠিয়ে দেওয়া, তারপরে গন্তব্যে পৌঁছানোর ব্যাপারটা সেই জায়গাটাতে আছে। কিন্তু এই যে আমরা আসলে যে রাস্তাটাতে এখন আছি, সেই রাস্তাটার মধ্যে সকল রাজনৈতিক দলের নিয়ে একটা নির্বাচনের দিকে সবাই একসাথে অংশ দেবে, সেই দলের মধ্যে কিন্তু আওয়ামী লীগের পক্ষ পড়ে। আওয়ামী লীগে অসম্ভব খারাপ অবস্থায় তাদের পতন ঘটেছে, তাদের ফেসিস্ট আচরণের জন্য তাদের অনেক খারাপ অবস্থা হয়েছে, কিন্তু এটা একটা বড় রাজনৈতিক দল। তারা আসলে এই সামনে নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, আপনাদের অবস্থানটা কি, মানে মনোভাবটা, প্রতিক্রিয়াটা কি? প্রথমত ভাইয়া যেটি বললেন যে এই আন্দোলনে শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্ররাই অংশগ্রহণ করেনি, আমি এটার সাথে একমত। কারণ আমরা যখন আন্দোলন শুরু করি তখন এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল, কোটা সংস্কার আন্দোলন ছিল। পরে যেটি আসলে সময়ের বাস্তবতায় নানা কারণেই যে যা হয়েছে সেটি তো তাদের সামনে স্পষ্ট, সেই জায়গা থেকে আন্দোলনটি এক দফায় রূপ নেয়। তো এই যে এই জার্নিতে একসময় এদেশের সকল শ্রেণী পেশার মানুষ জড়িত হয়, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসে জড়িত হন। তো এইটাকে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান এই জন্যই বারবার বলছি, কারণ এখানে যেমন ছাত্ররা ছিলেন, কৃষক ছিলেন, পেশাজীবীরা ছিলেন, সমাজের সর্বস্তরের মানুষের অভ্যুত্থান এটি। এরপর আপনি যেটি বললেন আওয়ামী লীগের যে রাজনৈতিক যে ব্যাপারটি বলেন, প্রথম কথা হচ্ছে ইতিমধ্যে আমরা জেনেছি এই অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন। এটা হয়তো আরও বাড়তে বা কমতেও পারে আসলে। তো প্রথম যেই ব্যাপারটি সেটি হচ্ছে এই অভ্যুত্থানের সাথে এই গণহত্যা, আমি যদি বলি এই গণহত্যার সাথে যারা জড়িত, যে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারাই গণহত্যার সাথে সরাসরি জড়িত। তাদের সাথে তাদের যে দোসররা যারা নানাভাবে তাদের সাথে এঙ্গেজ ছিল, সেটা প্রশাসনের অনেক লোকজন ছিল, এর বাইরে আরও অনেক লোকজনের সাথে জড়িত ছিল। তো আমাদের স্পষ্ট বার্তা, আমরা বারবারই বলেছি, এদেশের এই অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদের হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ এই দেশে আমি মনে করি না দেশের আপামর জনসাধারণ কখনো চাইবে
যে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করুক। তারা যদি রাজনীতি করতে চায়, এই গণহত্যার পরিপূর্ণ বিচার হবে। এরপরে এই বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে তারা রাজনীতি করবে কি করবে না। আচ্ছা, এই গণহত্যার বিচারের জন্য অবশ্যই যারা যারা দোষী বা দায়ী সেই সংখ্যাটা অনেক বড়। আওয়ামী লীগের মন্ত্রী পর্যায়ের, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কথা তো আমরা বলছি, এবং এই যে বড় একটা জায়গা, বড় বিচার কার্য 9-10 বছর লাগতে পারে, অনেক কিছু, কারণ অনেক মামলা হবে। 1400 পরিবার থেকে যদি 1400 মামলা করে, সেগুলো শেষ হতে 14 বছরও লাগতে পারে। মানে আপনারা কি এটা ভাবছেন যে এই মামলা চলাকালীন অবস্থায় তারা অংশ নিতে পারবে না, বিচার শেষ না হওয়া পর্যন্ত অংশ নিতে পারবে না, নাকি কি স্পেসিফিক কি? কারণ আগে যেমন স্বৈরাচার বলা হতো এরশাদ সরকারকে, তার পতনের পর কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে দাঁড়িয়েছে। বিএনপির যখন পতন হয়েছে 96 নির্বাচনের পর, তারা কিন্তু আবার দাঁড়িয়েছে। তাদের এত বিভৎসভাবে কারোরই অবশ্যই হয়নি। তারপর আপনি ধরেন যে জায়গাটাতে হোক না কেন, প্রত্যেকটা সরকার পরবর্তী নির্বাচনে তারা অংশ নিতে পেরেছে, যদিও এই রকম গণহত্যার মুখোমুখি কেউ কখনো হয় নাই। কিন্তু তারপর আপনার কি মনে করেন যে দল হিসেবে একটা দল আসলে বয়কট অবস্থায় থাকবে? আপনি যেটি বললেন যে আসলে বিএনপি বা জাতীয় পার্টির কথা তুলনা করে বললেন, কিন্তু আপনাকে পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন যে নিজ দেশের মানুষকে একটি তাদের দ্বারাই পরিচালিত বা যেভাবে হোক তারা একটি নির্বাচন করে আসছিল, এইভাবে হত্যাকাণ্ডের ঘটনা পৃথিবীতে বিরল। তো এটি আমি মনে করি এখন এইভাবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের এই জায়গায় তুলনা আমি ব্যক্তিগতভাবে করতে চাই না, কারণ তারা যেটি করেছে সেটি আসলে পৃথিবীর এক নতুন গণহত্যার ইতিহাস তারা তৈরি করেছে। তো ইতিহাসের তারা হচ্ছে মূল ক্রীড়নক। তো ওই জায়গা থেকে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে কি করবে না, যেহেতু আমি বারবার বলছি এই অভ্যুত্থানটা ছাত্র জনতাই আসলে সিদ্ধান্ত। কিন্তু জনতা তো তার সিদ্ধান্ত জানাতে পারে শুধুমাত্র ভোটের মাধ্যমে। সেটাতে যদি তারা না ভোটেই তারা বয়কট করতে পারে, আওয়ামী লীগের একটা ভোটও আসলো না, তাহলে সেটা যদি ভোটের জায়গায় যদি আওয়ামী লীগকে না দেওয়া হয়, তাহলে তো হলো না। আমরা যে ফ্যাসিস্ট একটা সরকার আর দাঁড় করাতে চাই না, আমরা কিছু দলকে রাজনীতির বাইরে রেখে, যেটা আওয়ামী লীগ করেছে, রাজনীতির বাইরে রেখে নিষিদ্ধ করে নির্বাচনে আসতে দেয় নেই, সে একই কর্মকাণ্ডের মধ্যে যদি আমরাও যাই, এই সরকারও যায়, তাহলে কি সেটা তাদেরই পদাঙ্ক অনুসরণ করা কিনা? আচ্ছা, আমি বারবারই ওইটা হয়তো পুনরাবৃত্তি হচ্ছে, তারপরেও আমি বলছি অভ্যুত্থানটা আসলে কি, আমি অভ্যুত্থানটাকে বুঝতে হবে, অভ্যুত্থানের স্পিরিটটা কি। এদেশ থেকে কিন্তু এদেশের মানুষকে শুধু মানে হাসিনাকে তারাই নেই, শেখ হাসিনার সাথে যে যারা জড়িত ছিল তার দোসর অভ্যুত্থানের ফলে তারা পালিয়ে গেছে। একজন এমপিতে সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত সবাই, খতিব পর্যন্ত, একদম খতিব পর্যন্ত পালিয়ে গেছে। তো তারা তো আসলে বিতাড়িত, জনগণ দ্বারা তারা বিতাড়িত। তারা পুনর্বাসিত হবে কিনা সেটা জনগণই সিদ্ধান্ত। আচ্ছা, একদম স্পষ্ট যে হ্যাঁ, জনগণই তাদের এখানে আসতে দিবে কিনা, থাকতে দিবে কিনা, দাঁড়াতে দিবে কিনা, সমাবেশ করতে দিবে কিনা। এবং আমরা আসি ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের কাছে। একদম গণহত্যার সবাই আমরা বিচার চাই, একদম স্পষ্ট বিচার, প্রত্যেকটা ঘটনার আমরা বিচার চাই, যেই সেটার সাথে জড়িত থাকুক। কিন্তু 1.5 মাসে আমরা এমন একটা চরিত্রকে কি গ্রেফতার হতে দেখলাম যে চরিত্রটা গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ ছিল, দেখেছেন? এই পর্যন্ত আমরা এখন তো অ্যারেস্ট হচ্ছে, আমরা 1.5 মাসের কথাই আমি বলছি, কিন্তু 1.5 মাসে অ্যারেস্ট হচ্ছে এবং অনেকে পালিয়ে গেছে। প্রধান আসামি তো নিজেই পলাতক। তো এখানে মনে করেন এই প্রক্রিয়াটা আমি এখানে বললাম যে আমাদের এই প্রক্রিয়াটা কিন্তু পরিচালনা করতে সময় লাগছে, কারণ আমাদের আইন বিভাগ, বিশেষ করে বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসন বিভাগ, এগুলো তো আমাদের ধরেন আগের নীতিতে চলছে, এবং সেটাকে পুনর্গঠিত করে এটা যদি আমরা ত্বরান্বিত করতে চাই, এমন হতে পারে যে অনেকগুলো মামলা নিয়ে এই আলাদা একটা বিচারালয় গঠন হতে পারে, বা কোনো একটা বিচারপতিদেরকে ফিক্স করে দিয়ে আলাদা একটা বোর্ডও গঠন হতে পারে, যাতে এটা ত্বরান্বিত হয়। সেটা প্রক্রিয়াটার উপর নির্ভর করে। এবং ইচ্ছা করলে 3 মাসও শেষ করা যায়, কোনো ব্যাপার না এটা। আর ইচ্ছা যদি করে না, এটা 10 বছর চালাবো, 10 বছর চলতে পারে। কিন্তু আমার কথা হলো যে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, এটা কিন্তু টোটালি আওয়ামী লীগের কৃতকর্মের উপর ডিপেন্ডেন্ট। আওয়ামী লীগ কী করে গেছে এবং আওয়ামী লীগ কতগুলো মানুষকে মেরেছে, কত লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিভাবে তারা জর্জরিত করেছে। আপনি দেখেন সিম্পল এক্সাম্পল, এই যে মেট্রো রেলের রিপেয়ারিং কাজ, আমার কাছে আমাদের ইঞ্জিনিয়ারদের সব ইঞ্জিনিয়াররা কিন্তু আমাদের সাথে জড়িত, কারণ আমি অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স অফ বাংলাদেশের অ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমরা সবার সাথে লিঙ্ক আছে, আমরা জানি। আমার কাছে নিউজ আসছে যে সেটা 1 কোটি টাকা বেশি লাগবে না, তখনই আমি জানি
কিন্তু তখন কিন্তু 300 কোটি টাকার মতো গ্রো আপ আসছে, পরে আসলো কি 100 কোটি টাকা। 100 কোটি টাকা এক বছর, তার মানে কি 1 কোটি টাকা সারলো তারা, 100 কোটি টাকা ওনার বাজেটে কষ্টে আসছে। তার মানে কি দেখেন আপনি 100 গুণ। তো আপনি পদ্মা বলেন, মেট্রো রেল বলেন, সমস্ত কিছুতেই আপনি 18 মানে 1 বছরে আপনি সরকার দেখাইলো 18 কোটি, আর 1 মাসে বর্তমান সরকার পাইলো 20 কোটি। তার মানে কি এই অপারেশন টাইমও সে চুরি করছে না। ওই তথ্যটা ভুল, মেট্রো রেল থেকেই জানিয়েছে 1 বছরে, ওই তথ্যটা গুজব হিসেবে ফেসবুকে ছাড়ানো হয়েছে যে 1 বছরে 18 কোটি, এটা ভুল তথ্য। আচ্ছা, সেক্ষেত্রে আপনি দেখেন রানিং টাইম অপারেশনাল পিরিয়ড যদি আপনি চুরি করেন তাহলে তো আপনার সেখানকার রিকভারিং হবে না, রিকভারি হবে না। এবং আপনি মেইনটেনেন্স কস্টে, আপনার রিপেয়ারিং কস্টে যে আপনি যে বাজেট দিয়েছেন সেই বাজেট যদি আপনি নিয়ে যান তাহলে তো এটা তলাবি ইনজুরিতে পরিণত হবে, লক্ষ লক্ষ কোটি টাকা চলে যাবে। তো আমি যে জিনিসগুলো আমি বলছি, আমলি তো শুধুমাত্র এই যে খুন করছে, মানুষকে শহীদ করেছে, এটা তো না শুধু আপনি করাপশন থেকে যদি হাত দেন, সেই করাপশনের বিচার করতে গেলে আমরা সময় লাগবে। কাজে এখন আমার কথা হলো যে সমাজের সর্বাঙ্গে তারা ক্যান্সার ছড়াই দিয়েছে, ওই ক্যান্সার যদি প্রতিরোধ করতে চান তাহলে তো আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, এটা আওয়ামী লীগের তার কৃতকর্মের ফল হবে। এবং সে একটা যত বড় দলই হয়তো, বড় দল কীভাবে হয়েছে, সে প্রশাসনিকভাবে সবাইকে তার পকেটে নিয়েছে, যারা তার নাম গুণগান গায়, তার চুরিতে সহযোগিতা করেছে, তার ব্যাংক লোন আছে হাজার হাজার কোটি টাকা, তার ব্যাট ফাঁকি দিয়েছে, তাদেরকে সহযোগিতা করছে, তারা তাদের মতো করে একটা সাম্রাজ্য তৈরি করেছিল। এগুলো শেষ করে আসতে পারলে আওয়ামী লীগ ওয়েলকাম। নিশ্চয়ই আমরাও চাই যে একটা নির্বাচন সকল দলের অংশগ্রহণে হোক, তবে গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের বাইরে যে অবস্থান, তারা আসবে কি আসবে না জনগণই সেটা ঠিক করবে, রাজনৈতিক দলগুলো সেটা মনে করে। কিন্তু যে রাজনীতিগুলো আসবে দলগুলো, তারা আসলে কি করতে চায়, আমরা বিরতির পর ফিরব। আমন্ত্রণ আরও একবার জিপিএস ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনায় আছি 18 মাস পর কঠিন পরীক্ষা কিনা, সেই প্রশ্নকে সামনে রেখে, এবং এই আলোচনাতে আছি। বিরতির পর আমি ফিরলাম এবং প্রশ্ন রেখে গিয়েছিলাম। আমি যদি গোলাম সারোয়ার মিলনকে দিয়েই শুরু করি, আপনাকে আগেও আমি জিজ্ঞেস করেছিলাম যে এই নির্বাচন জাতীয় পার্টির জন্য কঠিন পরীক্ষা কিনা। জি, শুধু জাতীয় পার্টির জন্য না, এই নির্বাচন জাতীয় পার্টির জন্য তো অবশ্যই কঠিন। কারণ আমি নিজেই মনে করি যে আমাদের মধ্যে তো একটা বিভাজন আছে, জানেন, যারা 2024 ইলেকশন করেছিল তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, শুধু তাদের না। এখানে যে কথাটি আসছে নির্বাচনে আওয়ামী লীগের, আপনি যে প্রশ্নটা করেছিলেন, আমার বক্তব্য যে আমি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই, কিন্তু তার মানে শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে না। তাহলে কি করতে হবে? এইখানে তেঁতুলিয়ার কিংবা টেকনাফের একজন আওয়ামী লীগের নেতা, সে কিন্তু 75 বছরের একটা সংগঠন, তারা যে অন্যায়টা করেছে সেই অন্যায় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মন্ত্রী, এমপি কিংবা নেতা কিংবা যারা আছে, এই দায় তাদেরকে নিতে হবে। এবং এই বিচার প্রক্রিয়াটা বেশ লম্বা। সুতরাং এই 18 মাস পরে কি 2 বছর পরে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে তাদেরকে এদেরকে ব্ল্যাকলিস্ট করে দিল যে এরা ইলেকশনে নিতে পারবে না। কারণ এরা যখন দুর্নীতির দায়ে অভিযুক্ত হবে, হত্যার দায়ে অভিযুক্ত হবে, স্ট্রেইট তারা হয়ে গেল। তারপর আওয়ামী লীগের তো ভালো লোক আছে, আমরা তো ইনক্লুসিভ নির্বাচন করতে চাই, আমরা কেন আন্তর্জাতিকভাবে একটা প্রশ্নবিদ্ধ করব? এদের তো 20-25% লোক আছে, মানলাম আর 10% বাদ দেন, 15-20% লোক তো এদের আছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। সুতরাং সেখানে যদি ভালো লোক আসে, ভাই যেটা বলছে আমি তার সাথে একমত, সেইখানে তারপর যারা আসবে, ধরেন একজন এক্স, সে একজন ক্লিন ম্যানের লোক, সে যদি ক্ষমা চায়, আমার আগের যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল, আমি তাদের ক্ষমা চেয়ে যদি নির্বাচনে আসে, আমি মনে করি এখানে দোষ নাই। তারপরে জনগণ সেটা বিচার করবে তাকে ভোট দেবে কিনা। আমি যেটা বলতে চাই, আমাদের ব্যাপারে যে প্রশ্ন করছেন, আমি আবারও দার্শনিক কথা বলতে চাই, আমাদের মধ্যে থেকে অলরেডি যদিও জিএম কাদের সাহেব ক্ষমা চেয়েছেন, আমি বলতে চাই আমাদের মধ্যেও যারা এই ভুল করেছিল, কারণ এই ফ্যাসিস্ট সৈরা যদিও জাতীয় পার্টির অনেক লিমিটেশন ছিল, এটা আপনি জানেন আপা, এবং আমাদেরকে জোর করে অনেক কিছু 14 সনে এরশাদ সাহেবকে জোর করে নিজেই কিন্তু বলেছিল যে আমি নির্বাচনে নাই, তারপরে কিন্তু আমরা এটা জানি। আমি শুধুমাত্র আপনারা এই কারণে বলছেন যে আপনাদের কঠিন সময় এই কারণে যে দলের ভিতরে দ্বিধাবিভক্ত আছে, নিশ্চয়ই ক্ষমা চেয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে যাবেন, সেই আলোচনা আমরা অবশ্যই যেতে চাই, কিভাবে আপনারা ঐক্যবদ্ধ হবেন। আমি লুৎফুর রহমানের কাছে যাই, যে এই নির্বাচন আপনাদের জন্য কঠিন নাকি, মানে কঠিন পরীক্ষা কিনা যে নির্বাচনটা হতে যাবে, কারণ ওই পর্যন্ত আপনারা তো যেতে চান, কারণ রাষ্ট্রটাকে আপনারা ওই পর্যন্ত নিয়ে যেতে চান। প্রথম কথা হচ্ছে, আপনি আমাকে সরকারে অংশ করলেন কিনা আমি আসলে জানি না। আপনারা কি সরকারের অংশ না? আমি এটাই ক্লিয়ার করছি, আমরা আসলে প্রেসার গ্রুপ এখানে, সরকারের অংশ যারা গিয়েছেন আমাদের প্রতিনিধি হিসেবে, আমি এটা তখন অংশ হন। হ্যাঁ, আমরা অংশ এই জায়গা থেকে যে আমাদের প্রতিনিধি ওইখানে আছেন, এবং আরেক জায়গা থেকে আমরা প্রেসার গ্রুপ, কারণ আমরা সরকারের ইতিবাচক কাজগুলোর প্রশংসা করব,
আমরা যদি মনে করি যে এই কাজটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই কাজের মাধ্যমে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা দ্ব্যর্থহীনভাবে সমালোচনা করব। তো ওই জায়গা থেকে আমি আমার অবস্থানটা ক্লিয়ার করলাম, আমরা আসলে সরকারের অংশ কতটুকু না। আচ্ছা, আপনি যেটি বলেছিলাম যে আপনাদের জন্য কঠিন কিনা, মানে নির্বাচন এখন নির্বাচনটা ভাই যেটি বললেন যে নির্বাচনে অংশগ্রহণমূলক হবে, তবে আমি আওয়ামী লীগের প্রশ্নে এটাই বলবো যে তাদের দলীয় অবস্থান আসলে কি ছিল এই পুরো, সেটা আমরা এখনো জানি না, কারণ কেউ কথা বলে না এখন। কারণ হচ্ছে আমরা দেখেছি যে তারা কিভাবে অস্ত্র শস্ত্র নিয়ে প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামান্তরে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে সরাসরি গুলি করেছে। শুধু যে এই যে গুলিতে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, শুধু যে তারা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বা সদস্যদের হাতেই হয়েছেন না, এটা এত ব্যাপক। তো এই প্রথম কথা হচ্ছে এটার মানে এদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় এই ব্যাপকতা ছড়িয়ে পড়েছিল। তো সেই জায়গা থেকে বিচারটা করতে হবে নিশ্চয়ই, এবং নিশ্চয়ই সেটার তদন্ত হবে, সবাই প্রমাণ পাবে যে কিভাবে সেই হত্যাটা হয়েছে, কারা কারা করেছে। এবং আমিও মনে করি যে আওয়ামী লীগের অনেকেও চায়, মানে বেশিরভাগও চায় যে এই যে গণহত্যা যেটা হয়েছে সেটা আসল অপরাধী বের হোক, কারণ সবাই সন্তান আসলে, যে সন্তানগুলি মারা গেছে। এবং আমি শেষ মুহূর্তে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের কাছে আসি, আপনাদের কাছে কেন কঠিন পরীক্ষা মনে হয় শুধু দুলান সেটাকে জানতে চাই। আসলে আমি আপনার কাছে এটা বলার ব্যাপারে আমি একটু কথা বলি যে আমরা তো আওয়ামী লীগের ব্যাপারে কথা বলছি, তো এখানে ধরেন প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব কৌশল আছে যে সে কীভাবে ঘুরে দাঁড়াবে। তাকে হয়তো বা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এখন, যে এটা কিনা তাদের অভিজ্ঞতার আলোকে তারা ট্যাকেল দিতে পারেনি, এবং খুন গুম এবং হত্যার মধ্য দিয়ে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে ট্যাকেল দিবে কিভাবে বা পরিবেশ মোকাবেলা কিভাবে করবে সেটাও একটা, সেটা তাদের রাজনৈতিক ব্যাপার, তারা সেটা ট্যাকেল করার চেষ্টা করবে। এখানে একটা জিনিস আমি উল্লেখ করি, যেমন আমরা স্বৈরাচার এরশাদ বলেছি, কিন্তু হাসিনার স্বৈরাচারিতা দেখে এরশাদের স্বৈরাচারিতা ভুলে গেছে। এবং আমি মনে করি এরশাদ সাহেব বেটার দেন হাসিনা। কেন? এরশাদ সাহেব কিন্তু সরাসরি উনি জেলে গেছেন, জেলকে বরণ করে নিয়েছেন। এখন একটা জিনিস শুনেন, ক্ষমতার পালাবদল এক, আর এখানে পরাজিত হওয়া এটা কিন্তু ভিন্ন জিনিস। পরাজিত হওয়াটাও ভিন্ন জিনিস, খারাপ জিনিস না, কিন্তু পলায়ন আরো খারাপ জিনিস। এখানে এই জন্য আমি বলবো যে এক্ষেত্রে এই আওয়ামী লীগ দলটা অনেক দিনের পুরনো দল, সেটা কীভাবে ঘুরে দাঁড়াবে তাদের নিজস্ব কৌশল। তাকে আমি এক কথা বলতে গেলে বলবো যে এই যে মানুষগুলো খুন হলো, তার বিচার না হওয়া পর্যন্ত এই দলটাকে সুযোগ দেওয়া কিছুতেই, এবং তাদের সেই জবাবদিহি করতে হবে, এবং তাদের সুষ্ঠুভাবে জবাবদিহি করতে হবে। এবং আমারও সময় নাই, আমাকে জবাবদিহি করতে হয় সময়ের কাছে। আমি আরেকটা লাস্ট বলে দিচ্ছি, আমার দল অলরেডি কিন্তু 31 দফা রাষ্ট্র এবং দল সংস্কারের কথা বলে দিয়েছে অলরেডি, এবং সেই অনুপাতে আপনারা চলবেন। আপনাদের নেতাদের সাথে কথা হয়েছে আমাদের আগেও, এবং সেই 31 দফা অনুযায়ী বিএনপি নির্বাচনের পথে হাঁটবে, সকল দলই হাঁটুক, আমরাও সেটা চাই। অনেক ধন্যবাদ সাথে থাকার।